সায়ন তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ তোমরাই রেকর্ড করবা, আমি শুরু করছি, 5 মিনিট লাগবে আমার এখানে একটু। জি ম্যাম। ওকে, শুরু করি তাহলে আজকে ক্লাসটা। আমরা গত ক্লাসে আমরা মেইনলি বেশ কিছু জিনিস তোমরা পড়ে এসছো, তোমরা রেকর্ড করা শুরু করতে পারো। হ্যাঁ, বেশ কিছু জিনিস তোমরা নিজেরাই পড়ে এসছো, সো তোমাদের মানে ওইগুলার জন্য বেশি রিভিশনের আমাদের দরকার নাই, ওইটা বাইপাস করা হলো। বাট আমরা কয়েকটা কনসেপ্ট, যেমন একটা কনসেপ্ট ছিল হচ্ছে যে ওই যেটা বাংলায় আমরা বলতাম স্থির তরঙ্গ, স্ট্যান্ডিং ওয়েভ, সেই স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট নিয়ে আমাদের কিছু ওই ছিল, কিছু অসুবিধা ছিল বা কিছু ডিসকাশনের ব্যাপার ছিল মনে হয়। সো আমরা ওইখান থেকে একটু শুরু করি। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ম্যাম আজকে ম্যাম মানে আমার জুম রেকর্ডার ম্যাম জুম রেকর্ডার সফটওয়্যারটা ম্যাম আনইনস্টল হয়ে গেছে ম্যাম, আজকে যদি রেকর্ডটা দিতেন। আর কেউ কি ক্লাসে রেকর্ড করতে পারবে একটু? হ্যাঁ প্লিজ করো, কারণ দেখা যায় কি আমি রেকর্ড করি কিন্তু সেই রেকর্ডেড ভার্সন আপলোড করতে করতেই আমার এতদিন চলে যায় যে পরীক্ষার সময় এসে যায়। সো বেটার এইবারে রেকর্ডিং এর দায়িত্ব আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিতে চাই। ওকে ফাইন। সো আমরা যদি এখন একটু কুইক শুরু করি, যে আমাদের ফার্স্ট কথা যদি বলি আমরা ট্রাভেলিং ওয়েভ থেকে। সো যখন আমরা, তোমরা পড়েই এসছো এবং আমরা সবাই জানি যে আমি যখন একটা ট্রাভেলিং ওয়েভ চিন্তা করি, যদি আমি শুধু পজিশন চিন্তা করে থাকি তাহলে আমার ইকুয়েশনটা কিরকম হবে? লেটস সে যদি শুধু পজিশন চিন্তা করি, তাহলে যদি আমি একটা ফরওয়ার্ড গোয়িং ওয়েভ চিন্তা করি, v প্লাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, যেখানে এক্স ইজ দ্য প্রপাগেশন ডিরেকশন, গামা ইজ দ্য প্রপাগেশন কনস্ট্যান্ট, এবং অলওয়েজ আমার একটা ফরওয়ার্ড এন্ড রিভার্স বোথ সাইডের ওয়েভ থাকে। সো ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। এই যে আমি এখানে এই মাইনাস সাইনটা দিলাম, এই মাইনাস সাইনটাই বেসিক্যালি আমাকে অপোজিট ডিরেকশনটা বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, নাও
আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার একটা ট্রাভেলিং ওয়েভ, দ্যাট মিনস আমার একটা এক সেকেন্ড, আমার একটা ট্রাভেলিং ওয়েভ, সো সেই ওয়েভটা ডেফিনেটলি পজিশন এবং টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। যেহেতু পজিশন এবং টাইম বোথ দুইটার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, সো আমাকে কি করতে হবে, আমাকে ফেজরটাকে নিয়ে আসতে হবে। ফেজরটাকে নিয়ে আসা মানে কি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এই পার্টটাকে আমাকে নিয়ে আসতে হবে, প্লাস ভি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এই যে আমার ই টু দি পাওয়ার যে, সরি মাইনাস বলি, ই টু দি পাওয়ার, যেহেতু টাইম, সো এটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। সো আমি এই ই টু দি পাওয়ার জে ওমেগা, ই টু দি পাওয়ার জে ওমেগা টি এর যে পার্টটা, এটাকে যখনই আমি নিয়ে আসব, তার মানেই হচ্ছে আমার ই টু দি পাওয়ার জে ওমেগা টি এর পার্ট যখনই আমি এটাকে নিয়ে আসছি, তার মানেই হচ্ছে বেসিক্যালি আমি কি করছি, বেসিক্যালি আমি আমার টাইমের পার্ট নিয়ে আসছি। এবং এই যে টাইমের পার্ট, এই ই টু দি পাওয়ার জে ওমেগা, এই জিনিসটাকে জানি কি বলে, মনে আছে নাকি? জে ওমেগা এই পার্টটাকে কি বলে ম্যাম? টাইম হারমোনিক। ফেজর একটা কথা ছিল না, ফেজর কি জিনিস ছিল মনে পড়ে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও ফেজর পড়ে এসেছি আমরা। ম্যাম ইমাজিনারি পার্টটা, আমি যখন শুধু ই টু দি পাওয়ার জে ওমেগা টি বলছি, এই জে ওমেগা দিয়ে আমরা ইউজুয়ালি ফেজর বুঝাই না। ফেজর নোটেশন কি জিনিস জানি? ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল, ম্যাগনিটিউড এন্ড ফেজ একসাথে যখন আমি রিপ্রেজেন্ট করি, সেখান থেকে চলে আসে আমার ফেজর নোটেশন। সো এই ই টু দি পাওয়ার জে ওমেগা টিটা বেসিক্যালি আমার ওই ফেজরের একটা পার্ট। সো কিভাবে আসছে সেটাতে আমরা যাচ্ছি একটু পরে, এই জে ওমেগার পার্টটাতে আমরা যাচ্ছি কিভাবে সেটাতে পরে আসছি। ভি প্লাস লেটস সে ই টু দি পাওয়ার, বারবার এই জিনিসটা হচ্ছে, হাত লেগে যাচ্ছে। আর সো লেটস সে যদি আমি যাই, আবার যদি প্রথম থেকে লিখি, ভি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস v plus e to the power minus gamma x e to the power j omega t plus v minus e to the power minus gamma x e to the power j omega t. সো এই জিনিসটাকে যদি আমি এখন, হ্যাঁ বলো। প্লাস হইলে পরেরটায় গামার আগে কি মাইনাস হবে? মানে প্লাসের সাথে তো গামার আগে প্লাস হবে, দুইটা ডিরেকশন ডিফারেন্ট হবে। থ্যাংক ইউ। ওকে, সো আমি যদি এখন যাই ভি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস গামাটাকে যদি আমি বলি আলফা প্লাস জে বিটা, যেখানে তোমাদের এর আগের দিনের এই আলফা প্লাস জে বিটা তোমরা আমার চেয়ে ভালো এখন জানো, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আর ফেজ কনস্ট্যান্ট। আবারও মাইনাস বসে, সো আমি যদি এখন এটাকে বলতে চাই যে ভি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস বিটা এক্স, বলতে পারি না আমি এই জিনিসটাকে? এবং এই পার্টটা দেখো, দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া অফ এনি ট্রাভেলিং ওয়েভ। এই পার্টটা দেখে আমি কি বোঝাতে পারছি, যে আমার টাইম
এবং পজিশন দুইটার সাপেক্ষেই আমার সিগন্যালের পরিবর্তন হচ্ছে। যখনই আমার টাইম এবং পজিশন দুইটার সাপেক্ষেই চেঞ্জ আসছে, তার মানেই হলো এটা একটা ট্রাভেলিং ওয়েভ। ওকে, আচ্ছা। সো নাও যদি আমরা যাই, এই পার্টটা তো ফরওয়ার্ড ওয়েভের জন্য আসলো, এক্স্যাক্টলি এই সেম পার্ট ডেফিনেটলি আমার ব্যাকওয়ার্ড ওয়েভের জন্য আসবে, তাই না? আমি আর জিনিসটাতে গেলাম না। আমরা যদি এখন ফরওয়ার্ড ওয়েভের কথাই চিন্তা করি, লেটস সে আমার মানে রিফ্লেক্টেড পার্ট অনেক কম, আমি ফরওয়ার্ড ওয়েভটাকে নিয়েই বেশি মন দিচ্ছি। তাহলে আমার এখান থেকে আমি এই এক্সপোনেনশিয়াল নোটেশনটাকে আমি চাইলে ট্রিগোনোমেট্রিক নোটেশনেও লিখতে পারি, এবং সেখানে ধরো যদি আমি শুধুমাত্র রিয়েল পার্টটা নেই, cos ওমেগা টি মাইনাস বিটা এক্স, এই ফর্মে আমি জিনিসটাকে লিখতে পারি, রাইট? সো এইটা হচ্ছে আমার একটা জেনুইনলি যে কোনো আমার ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন। এখন যখন আমি এই ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনের কথা বললাম, আজকে আমাদের মেইন আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। সো যখন আমি বলছি এটা আমার একটা ট্রাভেলিং ওয়েভ, তাহলে আমি যদি এবারে ফর্ম করতে চাই যে আমার একটা স্ট্যান্ডিং ওয়েভ কখন ফর্ম হচ্ছে, সেই স্ট্যান্ডিং ওয়েভটা যদি আমি ফর্ম করতে চাই, সেই কেসে আমাকে কি করতে হবে? আমি এখানে যেমন ফরওয়ার্ড ওয়েভ, রিভার্স ওয়েভ, দুইটা ওয়েভকে আমি মানে আলাদা করে দেখছিলাম, বা দুইজনের ইন্টারফারেন্স নিয়ে আমি খুব একটা বেশি মাথা ঘামাইনি। সো সেটা না করে আমরা যদি সামনের দিকে যাই এবং আমরা যদি ওই ফরওয়ার্ড ওয়েভ আর রিভার্স ওয়েভ বোথ এই দুইটা জিনিসকেই যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে কিরকম অবস্থা হতে পারে? আমরা একটু যাই। সো লেটস সে আমি যদি এখন সাইনুসয়েডাল ইকুয়েশন দিয়ে চিন্তা করি, সো আমি যদি সাইনুসয়েডাল ইকুয়েশন দিয়ে চিন্তা করি, লেটস সে আমার একটা ওয়েভ আছে y1, যেটা হচ্ছে a, আমি এখন নরমাল সাইন, যেহেতু এটা ওমেগা টি মাইনাস বিটা এক্স কস ছিল, সো দেখো আমি যখন সাইন দিয়ে লিখছি কে এক্স মাইনাস ওমেগা টি বলছি, একটা ওয়েভ যেটা 1 y1, সো k1 ওমেগা 1। ওকে, আচ্ছা। সো তাহলে এই ওয়েভের ভেলোসিটিটা কি হচ্ছে? এই ওয়েভের ভেলোসিটিটা আমি বলতে পারি ওমেগা 1 বাই k1। নাও যদি আমি এরকম আরেকটা ওয়েভের কথা চিন্তা করি, যেই ওয়েভটা হচ্ছে আমার y2 a sin k1 সরি k2x মাইনাস ওমেগা 2t, এবং আমি যদি এখন বলি যে আমার এই দুইটা ওয়েভই সুপার ইম্পোজ হচ্ছে, তার মানে একজন আরেকজনের সাথে ওভারল্যাপিং হচ্ছে, তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি আমি শুধু স্ট্যান্ডিং ওয়েভে এখন থাকছি না, আমি একটু ওই ওয়েভ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটির দিকে যাচ্ছি। সো লেটস সে আমরা যদি চিন্তা করি যে এই দুইটা ওয়েভের আমি ওভারল্যাপিং করব, সো ইন্টারফারেন্স হচ্ছে, এবং এই ইন্টারফারেন্স থেকে আমি ওই স্ট্যান্ডিং ওয়েভের পয়েন্টে পরে আসবো, আমি একটু এই ট্রাভেলিং ওয়েভের এই ওয়েভ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটির এই পার্টটা আগে দেখে নেই, আমরা ওইটাতে পরে আসছি। সো যদি আমি চিন্তা করি এইভাবে যে আমার দুইটা ট্রাভেলিং ওয়েভ তারা সুপার ইম্পোজড হচ্ছে, এবং আমি যদি এখন এই যে আমাদের যে ফর্মুলা আছে সাইন এ প্লাস সাইন বি, এরকম ফর্মুলাতে যদি যেতে চাই, সো এ সাইন এ প্লাস সাইন বি যদি আমি করি, তাহলে কি ফর্মুলা মনে আছে নাকি তোমাদের? তোমরা তো এখন অনেক টিউশনি করো। কি ছিল সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা?
কেউ বলতে পারবে? sin a plus b by 2 plus sin a minus b by 2 প্লাস নাকি 2a সাইন আর কসের মাল্টিপ্লিকেশন, লাইক পরেরটা কস পরেরটা একটা cos। সাইন একটা কস, রাইট? সো আমি ধরো বললাম সাইন a প্লাস b বাই 2। সো a প্লাস b বাই 2 যখন আমি বলছি k1 আর k2 টাতে আমি বলতে পারি যে k1 প্লাস k2 বাই 2x মাইনাস, আবার এই দিক থেকে আমার আসবে হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই, এরকম একটা হচ্ছে আমার সাইনের পার্ট, রাইট? আবার আমি যদি কোসাইনের পার্টে যাই তাহলে আমার আসছে k1 মাইনাস k2 বাই 2x মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2t। ওকে, আচ্ছা। সো যদি এটা হয়, আমরা যদি এইবারে আরেকটু সামনে যাই, আমরা যদি ধরে নেই যে এই k1 প্লাস k2 বাই 2 কে যদি আমরা k ধরে নেই, এবং একইভাবে ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 কে যদি আমরা ওমেগা ধরে নেই, তাহলে আমি এইটাকে লিখতে পারি 2a সাইন kx মাইনাস ওমেগা t আর cos, এখানে যেহেতু k1 মাইনাস k2, তাহলে এটাকে কি আমাকে ডেল দিয়ে আমি বলতে পারি ডেল k বাই 2x মাইনাস ডেল ওমেগা বাই 2t দিয়ে আমি বলতে পারি। সো তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি এইবারে আমার এই, তারা এখনো ওয়েট করছে, সেকেন্ড। আচ্ছা, তোমরা মনে হয় ওই যে যাদের মাইনরের একটা ইস্যু ছিল, তোমরা মনে হয় শুনেছো না? তোমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে যে তোমরা কমিউনিকেশনে মুভ করতে পারো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাদেরই মাইনরের এটা ছিল, বাট মানে তোমাদেরটা একটা স্পেশাল কেস, এমন না যে সবার এটা ওই হবে, যেহেতু তোমাদের কোনো কোর্স নিয়ে কোনো ভেজাল হয় নাই, তোমাদের কোনো কোর্স মনে হয় আগে এমন হয় নাই না যে করা হয়েছে বাট ওটা নষ্ট হবে, এরকম কোনো কেস হয়নি, শুধুমাত্র সেই স্পেশাল কেসে তোমাদের তিনজনের এটা অ্যাকসেপ্ট হয়েছে। আচ্ছা, সো এখন যদি আমরা মুভ করি সামনে, যে আমার এখন আমি কি দেখতে পাচ্ছি যে ট্রাভেলিং ওয়েভের জন্য আমার দুইটা পার্ট, যখনই আমি ইন্টারফারেন্স দেখছি আমার দুইটা পার্ট আসছে। আমি যদি ফার্স্ট পার্টটা দেখি, এই পার্টটা, ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমার ভেলোসিটিটা যদি আমরা চিন্তা করি, সেই ভেলোসিটিটা কি হবে? ওমেগা বাই কে হবে, রাইট? আর আমি যদি এই কোসাইনের পার্টটা দেখি, তাহলে আমার কোসাইনের পার্টের ভেলোসিটিটা কি হবে? ডেল ওমেগা বাই ডেল কে হবে, রাইট? ডেফিনেটলি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তো অবশ্যই সমান না। এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমার ওমেগা হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, আর এইখানে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ডেল ওমেগা। সো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমার এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এনভেলাপ। দিস ইজ দ্য লো ফ্রিকোয়েন্সি পার্ট। আর এইটা যদি আমরা চিন্তা করি, দিস ইজ দ্য হাই ফ্রিকোয়েন্সি পার্ট। এই যে হাই ফ্রিকোয়েন্সি পার্টের করসপন্ডিং যে ভেলোসিটি, that we identify as phase velocity, আর এই যে লো ফ্রিকোয়েন্সি এনভেলাপের যে ভেলোসিটি, সেটাকে আমরা বলছি গ্রুপ ভেলোসিটি। কথা কি বোঝা যাচ্ছে? সো নাও আমরা যদি এখন গ্রুপ ভেলোসিটির কথা আর ফেজ ভেলোসিটির কথা বলতে চাই, আমাদেরকে বলতে হবে যে আমরা যদি এখন ওয়েভটা দেখি, লেটস সে নরমাল একটা হাই ফ্রিকোয়েন্সি সাইনুসয়েডাল ওয়েভ, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যদি হয় তো খুবই এরকম হাই ফ্রিকোয়েন্সিতে মুভ করে যাবে। বাট যখন আমি এইরকম একটা ইন্টারফারেন্সের কেস চিন্তা করছি, এখানে লো ফ্রিকোয়েন্সি পার্ট আছে, হাই ফ্রিকোয়েন্সি পার্ট আছে, তখন আমার কি হচ্ছে?
হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এনভেলাপটা হচ্ছে আমার এরকম, যেটা এই যে কোসাইনের পার্টটা, এবং আমি দেখব এই কোসাইনের পার্টের মধ্যে আমার যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এইরকম হাই ফ্রিকোয়েন্সিতে মুভ করছে। ঠিক আছে, কথাটা কি আমি বোঝাতে পারছি? সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকেই চলে আসে আমার ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি। আপা এটা সাইন করে দিয়েছি কিন্তু আমি। আচ্ছা, সো এই যে আমার ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির কনসেপ্ট আসে, তার মানে গ্রুপ ভেলোসিটি আমার তখনই থাকবে যখন আমার মাল্টিপল সিগন্যালস আর ট্রাভেলিং। এন্ড এখানে আমরা দেখলাম, দেখো প্রথম দিকেও যদি তোমাদের খেয়াল থেকে থাকে, আমরা কিন্তু সিগন্যালস আর ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন, আমরা কিন্তু কোনো ডিরেকশন নিয়ে কোনো ঝামেলা করি নাই। আমরা দুটো সিগন্যাল একই দিকে ট্রাভেল করছে, একটা y1 একটা y2, এবং এরা যখন একই দিকে একই সাথে ট্রাভেল করছে তখন আমি এদের ইন্টারফারেন্সের কারণে যে এফেক্টটা আসছে সেই এফেক্ট থেকেই আমাদের এই গ্রুপ ভেলোসিটিটা ফর্ম হচ্ছে। ক্লিয়ার সবাই? বুঝতে কি পারছি? আচ্ছা, সো এটা গেল আমাদের ওয়েভ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির পার্ট, ট্রাভেলিং ওয়েভ আর ওয়েভ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির পার্ট। এরপরে আচ্ছা, তোমাদের যে ফার্স্ট ল্যাবটা হবে সেই ল্যাবটা হচ্ছে ম্যাটল্যাব বেসড, এবং এই ম্যাটল্যাব বেসডে ক্যালকুলেশন অফ phase velocity and group velocity of a TEM wave. TEM wave মানে কি বলতে পারি আমরা? জানি নাকি TE? ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক। ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিকের ক্যারেক্টারিস্টিক্সটা কি? শুধু এক ডাইরেকশনে থাকবে, বাকি ডাইরেকশন মানে ইউনিফর্ম। আচ্ছা, রাইট। সো ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক যদি আমরা বলি, এটার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে এটার প্রপাগেশন ডিরেকশনে কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। প্রপাগেশন ডিরেকশনে শুধুমাত্র পয়েন্টিং ভেক্টর থাকবে, সোজা কথা, পাওয়ার ফ্লো হবে, বাট ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট থাকবে না। সো লেটস সে ইফ z is the propagation direction, then Ez and Hz are 0, Ez Hz থাকবে না, এবং E and H will always be perpendicular to each other. সো যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে তার মানে হচ্ছে যদি আমার EX থেকে থাকে তাহলে থাকবে HY, or vice versa, যদি HX থেকে থাকে তাহলে থাকবে EY। ক্লিয়ার কথাটা? সো এই ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা TEM ওয়েভকে আমরা আরেকটা নাম যেটা দিতে পারি সেটা হচ্ছে ইউনিফর্ম প্লেন ওয়েভ। ওকে, ক্লিয়ার সবাই? সো আমাদেরকে কি করতে হবে, এরকম একটা প্লেন ওয়েভের জন্য আমার ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি দেখাতে হবে। কিভাবে দেখাতে হবে এক্স্যাক্টলি আমি তোমাদেরকে যে ইকুয়েশন ফর্ম করে দেখালাম, তোমরা এই ইকুয়েশন দিয়ে অ্যানালিটিক্যালি শো করবে যে তোমাদের মানে তোমরা এরকম দুইটা ওয়েভ নাও, চারটা ওয়েভ নাও, কিচ্ছু যায় আসে না, তোমাদের এরকম ওয়েভ মাল্টিপল ওয়েভের জন্য কিভাবে ফেজ ভেলোসিটির ভ্যালুটা কত হয় এবং গ্রুপ ভেলোসিটির ভ্যালুটা কত হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ল্যাব। সিএসটি তে যাওয়ার আগে তোমরা তো এখন ম্যাটল্যাবে নিশ্চয়ই সবাই পরিচিত। সো ম্যাটল্যাবের স্ক্রিপ্টে তোমরা এই ল্যাবটা করবে, এবং এখানে আমি তোমাদেরকে একটু হোল্ড করো বাবা, তোমরা 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ বলো।
সরি, আচ্ছা। সো তোমাদের ফার্স্ট ল্যাবটা নিয়ে আমি আজকে এই ল্যাবের ক্লাসেই তোমাদের মানে ল্যাবের স্লটের জন্যই তোমাদের থিওরি ক্লাস নিয়ে নিচ্ছি এবং নেক্সট 2 উইকস আমরা এটাই করব। সো তোমাদের সিএসটি যেহেতু শুরু করতে পারছি না, এই ম্যাটল্যাবের স্ক্রিপ্টের জন্য আমার মনে হয় না আমার তেমন কোনো ক্লাস নেওয়ার দরকার আছে। এখানে যেটা হবে, তোমরা যখন এই ম্যাটল্যাব স্ক্রিপ্ট নিয়ে চলে আসবে, আমি তোমাদেরকে বলবো যে বিভিন্ন জনকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ওই স্ক্রিপ্ট আমি রান করাতে দেব কথার কথা, বা আমি ছোটখাটো বিভিন্ন কোয়েশ্চেন করব যেগুলো ওই স্ক্রিপ্টের মধ্যে তোমরা নিজেরা চেঞ্জ করে তোমরা আমাকে ওই আউটপুট শো করবে। ওইভাবেই আমি তোমাদের এই ফার্স্ট ল্যাব যেটা ম্যাটল্যাবের উপর হবে সেটার ইভ্যালুয়েশন করব ওয়ান্স দ্য ক্লাস স্টার্টস। ইফ দ্য ক্লাস ডাজন্ট স্টার্ট অফলাইন ফর আই ডোন্ট নো ফর হাউ লং, বাট যাই হোক এই পুরো সেমিস্টারেই যদি ওরকম হয়ে যায়, আশা করি হবে না, বাট তাও আমি তোমাদেরকে ওয়ার্স্ট কেস জানিয়ে রাখছি। সেই কেসে আমি হয়তো বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তোমাদের তখন ওই অনলাইন ইভ্যালুয়েশন করা শুরু করব, ঠিক আছে? বাট যেহেতু সিএসটি বা ম্যাটল্যাব দুটোই রান করে এভাবে জুমে ক্লাস নেওয়াটা খুবই ডিফিকাল্ট, সো কাইন্ড অফ আমি তোমাদেরকে ল্যাবটা অনেকটা অ্যাসাইনমেন্টের মতন দিয়ে রাখছি। ইভ্যালুয়েশনের সময় তোমরা ইকুয়েশন ম্যাটল্যাবে ফর্ম করো, তোমরা দেখো যে গ্রাফ প্লট করলে কিরকম আসে, কি কি অবস্থা হয়, দেন ইভ্যালুয়েশনের সময় আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে জিজ্ঞেস করে করে ওই কোড চেঞ্জ করিয়ে করিয়ে আউটপুট দেখে সেই অনুযায়ী তোমাদেরকে মার্ক করতে থাকবো, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? আরো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এবার একটু সামনে আগাই। আজকে আমরা এই ট্রাভেলিং ওয়েভের পার্ট থেকে কিভাবে ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করা হয় এই জিনিসটা আমাদের মানে রিভিশনও দরকার ছিল, আবার ল্যাবের জন্য দরকার ছিল, সেটা বলে দিলাম। সো এখন যদি আমি স্ট্যান্ডিং ওয়েভের কথাটা আজকে এখন হঠাৎ করে মনে হলো স্ট্যান্ডিং ওয়েভের কথাটা স্কিপ করি, বিকজ স্ট্যান্ডিং ওয়েভটা আবার ওটা দিয়েও আরেকটা ল্যাব তোমাদের ম্যাটল্যাবেই করতে দেওয়া হবে। সো এই কারণে স্ট্যান্ডিং ওয়েভটা আমরা আবার নেক্সট মানডেতে অ্যাড্রেস করব। ওকে, আচ্ছা, আজকে আমরা চেষ্টা করি যে ওই এস প্যারামিটার যেটা তোমাদেরকে পড়ানো হচ্ছিল আগে, সেই এস প্যারামিটারটা যদি শেষ করে ফেলতে পারি। সো তোমাদের যদি মনে থেকে থাকে যে আমরা লাস্ট ক্লাসে এস প্যারামিটার পড়ছিলাম এবং সেই এস প্যারামিটারের জন্য আমাদের মেইনলি যে ইকুয়েশনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে একটা 2 পোর্ট নেটওয়ার্কের জন্য, যে 2 পোর্ট নেটওয়ার্কে একটা ওয়েভ ইনসিডেন্ট ওয়েভ A1, রিফ্লেক্টেড ওয়েভ B1, এবং আমরা যদি চিন্তা করি যে এটা একটা রেসিপ্রোকাল সিস্টেম, দ্যাট ইজ পোর্ট 1 যখন ইনপুট হয় পোর্ট 2 আউটপুট, আবার পোর্ট 2 যখন ইনপুট হয় পোর্ট 1 আউটপুট। সো সেই হিসাবে A2 হচ্ছে পোর্ট 2 এর ইনপুট আর B2 হচ্ছে রিফ্লেক্টেড আউটপুট টু পোর্ট 2, এবং এখান থেকে আমরা একটা ম্যাট্রিক্সের একটা ফর্ম পেয়েছিলাম B1 B2, যেখান থেকে আমার এসছিল এরকম স্ক্যাটারিং প্যারামিটার একটা স্ক্যাটারিং ম্যাট্রিক্স এসছিল। ঠিক আছে, এটা আমি আশা করি তোমাদের মনে আছে সবার। এবং আমরা স্ক্যাটারিং প্যারামিটার মানে কি ছিল, S11 এর ভ্যালু কত এসেছিল আমাদের? S11 কি ছিল মনে আছে? B1 বাই A1, সরি মাইনাস চলে আসছে। আচ্ছা, আর S12 বাই S2, আচ্ছা S12 টাই বলো দেখি, S12 কত এসেছিল? B1 বাই A2, আর S21 টা কত এসেছিল? B2 বাই A1। তার মানে আমার এইখানকার যেই নাম্বারগুলো থাকে, কোনটা ইনপুট বুঝায় কোনটা আউটপুট বুঝায়? প্রথমটা কি বুঝায়? আউটপুট পোর্ট বুঝায়, পরেরটা ইনপুট পোর্ট বুঝায়। আচ্ছা, সো এটা যদি আমার স্ক্যাটারিং প্যারামিটারের একেবারে বেসিক কথা হয়ে থাকে, এবার আমরা স্ক্যাটারিং এস ম্যাট্রিক্স বা স্ক্যাটারিং ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখি, কিছু প্রপার্টি বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, এটা অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝাচ্ছি? স্কোয়ার ম্যাট্রিক্স বলতে বুঝাচ্ছি যেটা রো এবং কলাম সবসময় সমান হবে। সো এইদিকে যদি 3টা রো থেকে থাকে, অলওয়েজ
তিনটা যদি রো থেকে থাকে উপর নিচ, তাহলে অলওয়েজ তিনটা কলাম থাকবে। সো স্কোয়ার ম্যাট্রিক্স, সো এটা অলওয়েজ একটা n বাই n ম্যাট্রিক্স। এরপরে এই স্কোয়ার ম্যাট্রিক্স বাই এস ম্যাট্রিক্সের আচ্ছা, এখানে যাওয়ার আগে আরেকটা পার্ট আমরা একটু S11 রিলেটেড একটু পার্ট যদি জেনে নেই। S11টাতে আমরা দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে, আপাতত এটাই থাকুক, পরে ম্যাডাম আসলে ম্যাডামকে নিয়ে একটু সাইন করিয়ে তারপরে ওটা আবার আপডেটেডটা দিয়ে। আচ্ছা, সো S11 যদি আমরা বলি, তাহলে সেই S11 এর কেসে লেটস সে এখন যদি আমি এটাকে 10 dB বলি, এবং আমি চিন্তা করে নিচ্ছি এই যে S11 10 dB, S11 এর আরেকটা নাম আমরা পড়ে এসেছিলাম রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, তাই না? এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টকে আমি যদি বলি -10 dB, আমাকে যদি বলা হয় যে কত পার্সেন্ট পাওয়ার রিফ্লেক্ট করছে সেটা ক্যালকুলেট করো, পারবো নাকি আমরা? জি ম্যাম। ফর্মুলা থেকে তাহলে আমরা যদি কিভাবে লিখবো বলো দেখি? ডিবিতে দেওয়া মানে তো 10 লগ যে লিনিয়ার ভ্যালুটা সেইটা, তাই না? জি ম্যাম, লগ। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে 10 log 10 সরি এটা কেন 10 log 10 S11, এটার ভ্যালু যদি আমি বলি -10 dB, -10 dB, ইনপুট পাওয়ার যদি 100% হয়, রিফ্লেক্টেড পাওয়ার কত পার্সেন্ট দেখাও তো আমাকে কেউ ক্যালকুলেট করে। ইনপুট পাওয়ার যদি 100% হয়, 100 হয়, রিফ্লেক্টেড পাওয়ার কত? $10 10% পাওয়ার, তার মানে আমার রিফ্লেক্ট ব্যাক করে, তাই তো? সবাই কি বুঝতে পেরেছি এই জিনিসটা? জাস্ট নরমাল ছোটবেলার ক্যালকুলেশন যদি তোমরা করো, এই যে B1 বাই A1 যেটা আসবে, এখানে A1 কে যদি তোমরা 100 ধরো, দেখবে B1 টাকে যদি তুমি পাওয়ার হিসেবে কনসিডার করো, অনলি দেন তুমি দেখবে যে এইটা আসবে হচ্ছে 10%। বাট তার মানে কিন্তু এই না যে S11 এর ভ্যালু -20 dB মানে হচ্ছে 20% রিফ্লেক্ট করছে, এটা কিন্তু লগারিদমিক স্কেল, এটা কিন্তু সেরকম ব্যাপার না। সো এখন আমরা যদি এটা বুঝে থেকে থাকি, লেটস সে আমি তোমাদেরকে বললাম আমাদের একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটাকে আমি একটা ফিল্টার ডিজাইন করছি। ফিল্টারগুলা আমি ধর একটা ব্যান্ড পালস ফিল্টার ডিজাইন করছি, যেই ব্যান্ড পালস ফিল্টারটা ধরো এখানে আমি এক্স অ্যাক্সিসে দিলাম ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিসে দিলাম S11। তার মানে কি ফ্রিকোয়েন্সির সাথে সাথে S11 এর কিরকম চেঞ্জ হচ্ছে, ধরো এটা 1 গিগাহার্টজ থেকে 10 গিগাহার্টজ পর্যন্ত আমি রেসপন্স চেক করছি। আমার এই যে S11 এর ভ্যালু ধরো এখানে 0, -10, -20 এভাবে করে করে যেতে থাকছে, -30 হোয়াটএভার এভাবে করে যেতে থাকছে। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে আমার এই ফিল্টারের, এটা একটা ফিল্টারের জন্য, ফিল্টারের S11 কার্ভ থেকে ওর অপারেটিং ফ্রিকোয়েন্সি কত বলো, ওর ব্যান্ডউইডথ কত সেটা বলো, আমি কি বলতে পারবো? আমার উত্তর হচ্ছে আমি বলতে পারবো। কেমন করে বলতে পারবো? ফার্স্ট অফ অল, নিয়মটাই হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ফোটনিক যেই ডিভাইসই বলো না কেন, to identify its operating frequency range, to identify its operation range, first we have to look at S11, এবং এই S11 দেখে আমরা দেখব S11টা কখন -10 এর নিচে হয়। -10 এর নিচে হওয়া মানে হচ্ছে যেখান থেকে S11 -10 বা -10 এর নিচে, ওইখান থেকে ওর অপারেশন শুরু হয়।
কথা বুঝাতে পারছি আমি? আমার এই যে কথাগুলো আমি যেগুলো বলছি এগুলো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। তুমি যে কোনো ডিভাইস যখন তুমি ডিজাইন করছো এবং কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাকচুয়ালি কাজ করছে, সেটা যদি ওই ফ্রিকোয়েন্সিকে যদি তুমি সামহাও এনি ইলেকট্রনিক ডিভাইস ইভেন দ্য সোলার সেল যেটাই তুমি বানাও না কেন, ওটাকে যদি তুমি কোনো সার্টেন ফ্রিকোয়েন্সিতে কোন ফ্রিকোয়েন্সিতে অপারেট করাচ্ছ, যদি ওটাকে তুমি কোনো কমিউনিকেশনের পারপাসে ইউজ করো, তাহলেই তোমাকে এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কার্ভটা মনিটর করাটা খুব ইম্পর্টেন্ট। এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কার্ভ মনিটর করা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ও কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাকচুয়ালি কাজ করছে। সো এবার এখানে যদি আমরা যাই, এই জায়গাটা যদি তোমরা খেয়াল করে দেখো, তার মানে এটা কি, -10 ডিবির নিচে যখন হচ্ছে বা -10 ডিবি বা 10 ডিবির নিচে যখন হচ্ছে, দ্যাট ইজ এই রেঞ্জটা হচ্ছে ওর অপারেটিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এবং তার মানে অপারেটিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে কি, এটা যদি আমার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি স্টার্টিং ফ্রিকোয়েন্সি হয়ে থাকে এবং এটা যদি আমার এন্ডিং ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, এই দুই ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স সেটাই হবে ওর ব্যান্ডউইথ। কথার কথা ধরো এটা 3 গিগাহার্টজ আর এটা 3.5 গিগাহার্টজ যদি হয়ে থাকে, তাহলে ওর ব্যান্ডউইথ কি 0.5 গিগাহার্টজ। বোঝাতে পারছি আমি কথাটা? জি ম্যাম। এবং আমি যদি যেই ফ্রিকোয়েন্সিতে S11 টা মিনিমাম ফ্রিকোয়েন্সি at which S11 minimum is known as the resonating frequency or the operating frequency. ওকে, সো যেই ফ্রিকোয়েন্সিতে আমার S11 টা যখন মিনিমাম হবে সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে ওর রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ম্যাম এখানে বলো। -10 ডিবি কেন স্পেশালি আমরা নিয়েছি? কারণ এটা ধরেই নেওয়া হয়েছে যে 10% এর উপরে যখন রিফ্লেকশন হবে, ধরো তুমি বলছো S11 ইকুয়াল টু কথার কথা -5 ডিবি। -5 ডিবি মানে কি, একটু ক্যালকুলেট করে দেখো তো কত পার্সেন্ট রিফ্লেক্ট ব্যাক করছে। পার্সেন্টেজ অফ রিফ্লেক্টেড পাওয়ারটা একটু ক্যালকুলেট করো তো -5 ডিবির জন্য। ম্যাম 1%। কি -5 ডিবিতে মাত্র 1% রিফ্লেক্ট ব্যাক করছে? হতেই পারে না। চেক করো আর কেউ? আর কেউ? -5 is equal to 10 log 10 V1 by 100. So -5 by 10 মানে কি? -0.5 is equal to 31%। log 10 V1 by 100. তার মানে হচ্ছে 10 to the power -0.5 into 100 equal to V1, তাই না? এখানে এরকম আসছে না? ম্যাম 31%। 31%। তার মানে রিফ্লেক্টেড ওয়েভ হচ্ছে 31%। সো 70% এর নিচে ওয়েভ ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে? এরকম কেসে সেই ডিভাইস ইজ অ্যাকচুয়ালি নট ওয়ার্কিং। এনি ডিভাইস যে ডিভাইসে 10% এর বেশি রিফ্লেকশন হয়, এটা বাই ডিফল্ট এই ক্রাইটেরিয়া ধরে নেওয়া হচ্ছে। এনি ডিভাইস যে ডিভাইসে 10% এর বেশি রিফ্লেকশন হয়, সেই ডিভাইস উইল নট অ্যাক্ট অ্যাজ এ সাকসেসফুল ডিভাইস ফর কমিউনিকেশন পারপাসেস। ধরো ওই যে অনেক সেন্সার ডিজাইন করি আমরা আজকাল, হ্যাঁ, সো বেসিক্যালি এগুলো ডিভাইস মডেলিং এর কাজ, বিভিন্ন ধরনের নতুন নতুন মেটেরিয়াল দিয়ে দিয়ে বিভিন্ন ডিভাইস কনসিডার করা হয়, দেখানো হয় যে সেন্সার খুব ভালো, ওর হাই সেন্সিটিভিটি, একটা RIU একটা ইউনিট আছে, খুবই ফাটাফাটি সবকিছু। বাট দেখা যাচ্ছে যে যেইখানে আমি সেন্সিটিভিটি অনেক বেশি বলছি, ওখানে হয়তো বা ওর রিফ্লেকশন হয়ে যাচ্ছে 40%।
ঠিক আছে, তার মানে কি -5 ডিবিরও বেশি ওর রিফ্লেকশন দেখা যাচ্ছে। সো সেই কেসে আমরা ওই ডিভাইসটাকে অ্যাকচুয়ালি সেন্সর হিসেবে ইউজই করতে পারবো না, কারণ যেই ডিভাইসে ইনপুট পোর্টেই রিফ্লেকশন 40% হয়ে যায়, তখন বাকি আরো তো অনেক জায়গায় লস আছে, সেই লসগুলো আমরা কিভাবে আটকাবো? কথা কি বুঝাতে পারছি আমরা? সো এই কারণে যে কোনো ডিভাইসকে যখনই আমি কমিউনিকেশন পারপাসের জন্য ইউজ করতে চাচ্ছি, আই হ্যাভ টু মেক শিওর যেন S11টা অ্যাটলিস্ট -10 ডিবি অর লেস হয়, কোনোভাবেই যেন -10 ডিবির উপরে না হয়। S11 যদি আমি বলি 0 ডিবি, তার মানে কি বলো দেখি, কত পার্সেন্ট রিফ্লেকশন হচ্ছে? 100% রিফ্লেকশন। 100% রিফ্লেকশন হচ্ছে। সো এটা একদমই কোনো ভালো কিছু না। আমার এই লেকচারটা তোমরা যখন স্টোর করে রাখবা না, তোমরা একেবারে ওই যে স্টার মার্ক দিয়ে স্টোর করে রাখবা। ল্যাবের ভাইভা মেইনলি এই এস প্যারামিটার দিয়েই হয়, এবং গত ব্যাচগুলোতে আমি পার্টিকুলারলি লাস্ট ব্যাচটাতে এত খারাপ রেসপন্স পেয়েছি যে মানে আমি প্রচন্ড ডিসহার্টেন। এর চেয়ে খারাপ আমি আগে কোনো ব্যাচে পাইনি। গত ব্যাচটাতে একেবারে ভয়ঙ্কর রেসপন্স পেয়েছি, সে কারণে আমি ঠিকই করেছি যে এবার থেকে একেবারে এস প্যারামিটার নিয়েই আমি প্লিজ 2 ক্লাস নষ্ট করে যত দূর পারা যায় এস প্যারামিটার ইনফরমেশন আমি দিতে থাকবো। আচ্ছা, সো আমি এখন একটু শেয়ারিং স্টপ করে আমি একটা পেপার দেখাই যে আমরা যে কথাগুলা বললাম এই কথাগুলোর সত্যতাটা কতটুকু, যে আমি আসলে এখন কি বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে এসছে রিসার্চ ইত্যাদির জন্য, কেউ কেউ সিএসটি পারে, কেউ লুমেরিক্যাল পারে, ইত্যাদি ইত্যাদি। তোমাদের লুমেরিক্যালের একটা ওয়ার্কশপ মনে হয় আজকে আর আরেকদিন কবে জানি হচ্ছে। সিএসটি তে এই S11 বের করাটা খুবই হ্যান্ডি, খুবই ইজি। বাট আমি আগে আমাদের অন্য স্টুডেন্টদের সাথে দেখেছি যে লুমেরিক্যালে S11 বের করাটা অতটা মানে স্ট্রেইট অ্যাওয়ে অতটা করা অনেকেই পারে না। হ্যাঁ, সো সেই কেসে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই ওয়ার্কশপ গুলো জয়েন করো, এবং লুমেরিক্যাল সিএসটি যাই বলো না কেন এগুলো না আলটিমেটলি যথেষ্ট হ্যান্ডি। কোনো প্রোগ্রাম তেমন কিছু করতে হয় না, কোনো কোড তেমন বেশি কিছু লিখতে হয় না বলে জিনিসটা তোমরা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে কিন্তু সবাই করে ফেলতে পারে। হ্যাঁ, বাট এখানে যে মেইন ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এই যে কিছু সাটল কিছু ছোট জিনিস, যে আমি সোর্সের মোড কিভাবে সেট করব, বা আমি S11 কিভাবে বের করব, কিভাবে পোর্ট বসালে আমার S11টা বের করা সুবিধা, কিভাবে পোর্ট বসালে আমার S21টা বের করা সুবিধা। সো আমি তোমাদেরকে স্ট্রংলি আর্জ করবো, এবং স্পেশালি আমি নাম এখন আর মেনশন করছি না, বাট স্পেশালি যারা আমার কাছে পার্সোনালি এসেছো বা ইমেইল করেছো কোনো কিছু ওয়ের জন্য, তোমরা অবশ্যই লুমেরিক্যালের ওয়ার্কশপে অ্যাটেন্ড করবে, এবং স্ক্যাটারিং প্যারামিটার কিভাবে বের করা যায়, কিচ্ছু না, জাস্ট S11 আর S21 কিভাবে বের করা যায় লুমেরিক্যালে, এই জিনিস দুটো তোমরা শিখে আসবে। যে কোনো ধরনের সোর্সের জন্য, বিটা মোড সোর্স, পয়েন্ট সোর্স, গসিয়ান সোর্স, অনেক ধরনের সোর্স দেওয়া যায়, যে কোনো ধরনের জন্য কিভাবে বের করা যায় অবশ্যই তোমরা এই জিনিসটা একটু দেখে আসবে। ওকে, সো আমরা যদি আবার একটা পেপার দেখাই, পেপারটা আমি দেখাতেই চাচ্ছি জাস্ট বিকজ বোঝানোর জন্য যে S11 এর ইম্পর্টেন্সটা কতটুকু। এক সেকেন্ড, এক মিনিট।
এক মিনিট, সরি আমি বেশি টাইম নিয়ে নিচ্ছি, বাট আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে দেখেই আমাদের আগানো উচিত, নইলে আমরা আরো বেশি ভুলে যাই। আমি আসলে অন্য একটা ল্যাপটপ ইউজ করছি বলে আমাকে ডাউনলোড করে দেখাতে হচ্ছে, আমার নিজের বা এমনি আমার লিটারেচার যেগুলো আমি ওই করি সেগুলো এখানে নাই। এক সেকেন্ড, খুব কেমন রাগটা লাগে, এখনই কোনো S11 এর পেপার পাচ্ছি না, এত সময় লেগে যাচ্ছে, এটা হয়। আমি ঠিক পেপারেই যেতে পারছি না, একটা S11 এর রেজাল্ট দেখানোর জন্য এত সময় লাগে। Okay.
রাইট, সো একটু বেশি সময় লেগে গেল। সো আমরা যদি এই ছবিটা দেখি, দেখতে পাচ্ছ আশা করি সবাই, এই যে খেয়াল করে দেখো, জাস্ট এরকম একটা অ্যান্টেনা ডিজাইন করছে মোস্ট লাইকলি এই ছবিটাতে। হ্যাঁ, এই ছবিটার ওর অপারেটিং ফ্রিকোয়েন্সি দেখার জন্য এই ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে S11। এখানে ওরা একই প্লটে মাল্টিপল ছবি এঁকে দেখিয়েছে, তোমরা হয়তো বা অনেকেই এটা পারবে। এই জিনিসটা কিন্তু অরিজিন প্রোতে খুব ইজি বানানো। কিছু বলবেন? সরি রে বাবা। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যাই, এই যে দেখো S11 এর কেসে খেয়াল করে দেখো, আমরা যদি তোমার শুধুমাত্র ব্লু কার্ভটা দেখি, হ্যাঁ, ধরো এই জিনিসটার এই লেন্থের উপর চেঞ্জ করে S11 এখানে চেঞ্জ হচ্ছে। এই ব্লু কার্ভটা দেখে খেয়াল করে দেখো, -10 এর নিচে যখন যাচ্ছে, -10 বা তার নিচে যখন যাচ্ছে, এটাই হচ্ছে তার অপারেটিং ফ্রিকোয়েন্সি এবং এটাই তার ব্যান্ডউইডথ। এবং এখানে এই ইনফরমেশনটা যখন তোমরা বুঝে যাবে, তখন খেয়াল করে দেখো ওরা যেটা করছে, এই এল এর লেন্থটা কমাচ্ছে আস্তে আস্তে, এবং কমানোর সাথে সাথে দেখা যায় ব্যান্ডউইডথ তো বাড়ছে, অপারেটিং ফ্রিকোয়েন্সির রেঞ্জটাও বেড়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? সো S11 টা খুবই একটা, এখানে এটা থার্ড ইয়ারটা ছিল, ঠিক ম্যাডামের পড়ার কথা ছিল না, ও এটা পুরানো, তাহলে তো পুরানো ডেটে সাইন করতে হবে। আমি তো এখনকার ডেটে সাইন করলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার লাগবে না, এটা তোমার ফ্লোর ম্যাডাম। থ্যাংক ইউ। ও ইয়েস, সরি, অফিসে বসে অনলাইন ক্লাস নিতে গেলে আসলে অন্য অনেক কাজে চলে যেতে হয়। এনিওয়ে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই S11 এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে। দিস ইনফরমেশন ইজ নট পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর ইউর কেস, বাট the main important part is to identify S parameter. S প্যারামিটারটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এখন আমরা দেখলাম যে S11 টা এরকম হয়ে থাকে। এবার যদি আমরা S21 এর কথা চিন্তা করি, S21 এর জন্য আমি যদি আবারও শেয়ার করি আমার ওই টেলরর ছবিটা। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলো। আচ্ছা ম্যাম, আমার কোন মানে ব্যান্ডউইডথটা কখন ইম্পর্টেন্ট হয় আর কখন গিয়ে হলো আমার ওই যে মানে S211 প্যারামিটারটা তো এক এক জায়গায় মানে কোনো জায়গায় অনেক নিচে নামছে, কোনো জায়গায় অত নিচে নামে নাই। তো দেখা গেছে যে যেখানে আমার S11 টা অনেক কম, ওখানে ব্যান্ডউইথ মানে মানে S11 ভালো, ওখানে ব্যান্ডউইথ কম। আবার যেখানে আমি ব্যান্ডউইথ বেটার পাইতেছি, ওখানে আমার S11 টা মানে অত ভালো আসতেছে না। আচ্ছা, তো কোন ক্ষেত্রে কোনটা বেটার ম্যাম? কোনটা? আচ্ছা ভালো কথা। as long as আমার S11 -10 এর কম, আমার আর কোনো চিন্তা নাই। S11 -10 এর কম হয়ে গেলেই আমার জন্য অ্যাকসেপ্টেবল। এখন ধরো তোমার একটা কেস এরকম যেখানে S11 টা হয়তো বা, সরি এইদিকে S11 টা হয়তো বা
-30 এসছে, এই জায়গাটা হয়তো বা তোমার -30 ডিবি, এবং ধরো এইটা -10 ডিবি, সো তোমার ব্যান্ডউইথটা এতটুকু চওড়া। আরেকটা কেস হয়তো বা তোমার এই জিনিসটার জন্যই S11টা হয়তো বা এইখানে, বাট তোমার ব্যান্ডউইথটা অনেক বড়, বুঝা যাচ্ছে? এটার ব্যান্ডউইথটা কিন্তু অনেক বড়, বাট তোমার রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা -30 ডিবি আরো কমায় দেই আমি, নইলে তো মেক সেন্স করে না। সো এখানে যেটা হচ্ছে S11টা হয়তো বা -20, বাট তোমার ব্যান্ডউইথটা বড়। এখন তুমি পার্টিকুলার যেই ডিভাইসটা ডিজাইন করছো সেই ডিভাইসটার কি রিকোয়ারমেন্ট, যদি সেই ডিভাইসটার রিকোয়ারমেন্ট হয়ে থাকে যে আমি একটা হাই ব্যান্ডউইথ ডিভাইস বানাবো, তাহলে অবশ্যই এইটা বেটার তোমার জন্য। S11 -30 এর চেয়ে কম, বাট তাতে কিছু আসা যায় না। S11 -10 এর চেয়ে তো বেশ নিচে আছে, তাহলেই সেটা অ্যাকসেপ্টেবল। কথা বুঝাতে পারছি? আবার ধরো তুমি একটা ন্যারো ব্যান্ড ফিল্টার বানাতে চাচ্ছ, ন্যারো ব্যান্ড ফিল্টারটা আমি চাবই হচ্ছে জিনিসটা খুবই কম রেঞ্জের জন্য কাজ করুক। সো এই কম ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য যদি আমি আমার ন্যারো ব্যান্ড ফিল্টারটাকে বানাতে চাই, তাহলে ওর ব্যান্ডউইথ যত কম হবে ততই বেটার। এখন ধরো একটা ডিজাইন আসলো, ব্যান্ডউইথ তো কম, S11 ধরো -15, তাহলে সেটাই বেটার, কোনো সমস্যা নাই। ইউজুয়ালি আমরা লো ফ্রিকোয়েন্সিতে যেই কাজটা করে থাকি, যেহেতু আমরা লো ফ্রিকোয়েন্সিতে মেজারমেন্ট করার আমাদের ল্যাবে সুযোগ আছে, সো আমরা যেটা চেষ্টা করে থাকি সেটা হচ্ছে যেন আমাদের S11টা সিমুলেটেড S11টা -20 ডিবির কাছাকাছি হয়। কারণ মেজারমেন্টের সময় যখন প্র্যাকটিক্যাল ডিজাইনটা হয়, সেই প্র্যাকটিক্যাল ডিজাইনের S11 একটু হলেও খারাপ আসে সিমুলেটেড রেজাল্টের চেয়ে, সঙ্গত কারণেই। বাট এইগুলা তো আমাদের এখনকার না জানলেও হবে। আমরা যদি নর্মালি একটা থিওরিটিক্যালি S11 চিন্তা করি, সেই S11টা -10 ডিবি অর লোয়ার হলেই চলবে, আর কিছুর দরকার নাই। ওকে, কথা কি বোঝাতে পেরেছি আমি? এবার আমরা চলে আসি S21 এর মধ্যে। S21, হ্যাঁ বলো বলো বলো। ম্যাম, অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কি মানে -10 ডিবি নিচে যতগুলো ওগুলো, নাকি S11টা ঠিক যে পয়েন্টে ওইটা? S11 তো সবগুলো পয়েন্টেই আমি পাচ্ছি, হ্যাঁ তাই তো না? হ্যাঁ। S11টা, সো আমি যদি আবার গ্রাফ আঁকি, ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে আমি একটা করে S11 পাচ্ছি। সো এরকম আমার ধরো গ্রাফটা। এবার এই S11টা যখন থেকে -10, পুরাটাই যতক্ষণ পর্যন্ত -10 আছে পুরাটাই আমার ব্যান্ডউইথ। এর মধ্যে যেই পয়েন্টে S11টা মিনিমাম, লাইক এই পয়েন্টটা খেয়াল করে দেখো, S11টা মিনিমাম, এই পয়েন্টটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, মিনিমাম পয়েন্ট অপারেটিং ফ্রিকোয়েন্সি। মিনিমাম পয়েন্ট অপারেটিং ফ্রিকোয়েন্সি, বাট ইট হ্যাজ টু বি বিলো -10 ডিবি এনিওয়ে। মানে এরকম ডিজাইনও নিয়ে আসে স্টুডেন্টরা, ধরো এটা 0 থেকে ধরো এটা -8 ডিবি, এইরকম একটা কার্ভ এসছে, এবং স্টুডেন্ট এসে বলছে এটা অপারেটিং ফ্রিকোয়েন্সি। নো, এটা অপারেটিং ফ্রিকোয়েন্সি না, এই ডিভাইস এখনো কাজ করা শুরুই করেনি, কারণ এখানে S11 কিন্তু -8 ডিবি -10 ডিবির উপরে। আমি কি মেক সেন্স করতে পেরেছি আমার কথাটা? জি ম্যাম, -10 ডিবির নিচে হবে, আর যেটা বা ওই মিনিমাম পয়েন্টটা আমরা পেতে হবে। মিনিমাম পয়েন্টটা পেতে হবে, রাইট। এই দুটো জিনিস একসাথে হতে হবে। ওকে, এই গেল হচ্ছে আমার S11 এর কথা। এবার চলে আসি আমি S21 এর কথায়। S21টা কি জিনিস ছিল? S21 এর আরেকটা নাম আমরা এর আগের দিন বলেছিলাম, which was insertion loss, বা আমরা নরমাল একটা সার্কিটের লস বা গেইন বলতে পারি। S11টা যেমন আমরা চেয়েছি -10 ডিবির চেয়ে কম হোক, S21টা আমরা কি চাবো বলো দেখি? S21 তো লস, আমরা যে কোনো ডিভাইস যখন ডিজাইন করতে চাই আমরা চাই লস যেন কম হয়, তাই না? লসটা বেশি থাকলেই সমস্যা। সো ধরো আমরা যদি আবার ওই পেপারটাতে যাই, ওই পেপারটার S21 দিয়ে যদি দেখাই, তাহলেও ও এটা মনে হয় তোমরা এখন দেখতে পাচ্ছ না, আমি একটু যদি যাই, এখানে খেয়াল করে দেখো S21 আমরা দেখাচ্ছি, এবং এই যে গ্রে পার্ট করে রেখেছে, এই গ্রে পার্টে দেখো এই লাল কার্ভটা যদি দেখো তোমরা, লাল কার্ভটার S21টা হচ্ছে -25,
তার মানে S21 যত মানে -35 মানে কি, যত বেশি হচ্ছে নেগেটিভ দিকে যত ভ্যালুটা যাচ্ছে, দ্যাট ইজ S21 যত কম তার মানে লস তত বেশি। S21টা আবার আমরা চাবো 0 ডিবির কাছাকাছি যত যাওয়া যায় তত বেটার। সো এই কেসে ধরো আমরা যদি বলতে চাই, এই কেসে আমার এই রিজিয়নটা, এই যে এটা যখন -25, তার মানে কি এখানে লসটা মিনিমাম। কথা কি বুঝাতে পারছি আমি? এবং আবার ধরো এই ব্ল্যাকটা বা ব্লুটার লস কিন্তু মিনিমাম হচ্ছে -30 এর কাছে। তার মানে এই তিনটা গ্রাফের মধ্যে যদি আমরা চিন্তা করি, লালটার জন্য দ্যাট ইজ 37 এর জন্য আমার লস মিনিমাম মানে কি, এক পোর্ট থেকে আরেক পোর্টে সিগন্যাল যখন যাচ্ছে তখন যেই লসটার কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে মিনিমাম। সরি বাবা, আমাকে হ্যাঁ। তো আমরা যদি এই সামনে যাই, আমার এই S21 যদি আমরা চিন্তা করি, S21টা যত কম হবে, লাইক আমরা যেহেতু যখন ক্যালকুলেট করেছিলাম গত ক্লাসে S21টা, আমরা দেখছিলাম যে S21টা বলতে আমরা বুঝাচ্ছি বেসিক্যালি ট্রান্সমিটেড আউটপুট ডিভাইডেড বাই ইনসিডেন্ট সিগন্যাল। সো আমি যদি এখন বলতে চাই যে আমার এই ট্রান্সমিটেড আউটপুট যেটা আছে, এই আউটপুটটা যত বেশি ইনসিডেন্ট সিগন্যালের কাছাকাছি হবে তত ভালো। সো লেটস সে যদি B2 আর A1 সমান হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, আমার ইন টার্মস অফ ডিবিতে কত আসবে, S21 এর ভ্যালুটা 0 ডিবি আসবে, তাই না? বুঝতে কি পারছি? তো তার মানে হচ্ছে S21 এর ভ্যালু যত বেশি 0-র কাছাকাছি তত আমার লস কম। এবং অনেক সময় দেখা যায় যে S21টা দেখানোর জন্য এই কারণে মডুলাসের হেল্প নেওয়া হয়, বিকজ ধরো -35 ডিবি, which means যে 35 ডিবি এই কেসে লস। আর আরেকটা কেস যদি আমি চিন্তা করি -10 ডিবি, which is actually 10 ডিবি, এই কেসের লস ইজ গ্রেটার দেন 10 ডিবি। তার মানে আমরা এই কেসটা বেশি চাবো না, আমরা এটা চাবো, বিকজ S21 এখানে কম, এই কেসে লস কম। ঠিক আছে, আমি মিনিমাম বলছি না, আমি জাস্ট লস কম এই কথাটা বলছি। সো এই বিশাল বড় আলোচনা গেল আমাদের শুধুমাত্র দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা S11 আর একটা S21 এর উপরে। এবার যদি আমরা আরেকটু ডিটেলে যেতে চাই যে আমাদের এস ম্যাট্রিক্স যখন আমরা ফর্ম করি তার কি কি প্রপার্টিজ থেকে থাকে। ওয়ান অফ দ্য প্রপার্টিজ হচ্ছে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা একটু আগেই বলে আসলাম। দেন আরেকটা প্রপার্টিজ হতে পারে যে আমার এস ম্যাট্রিক্সটা যদি ম্যাচড কন্ডিশনে থাকে। ম্যাচড কন্ডিশনে থাকে মানে কি, আমার যদি সোর্স and load যদি ম্যাচড থাকে, সেই কেসে আমার এস ম্যাট্রিক্সের ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা 0 হবে। ডায়াগোনাল কম্পোনেন্ট 0 হওয়া মানে কি, কথার কথা ধরো আমি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স চিন্তা করলাম, ওকে।
টু পোর্টের জন্য। খেয়াল করে দেখো তোমরা, এই যে কম্পোনেন্ট এগুলো কি ডায়াগোনাল কম্পোনেন্ট, তার মানে কি রিফ্লেক্টেড সিগন্যাল আসছে, এখানে দেখাচ্ছে 1 থেকে 1 এ রিফ্লেক্টেড ইনপুট, রিফ্লেক্টেড সিগন্যাল ফর 1 এ ইনপুট, 2 এ রিফ্লেক্টেড সিগন্যাল ফর 2 এ ইনপুট। এই পার্টগুলো কখন জিরো হতে পারে? শুধুমাত্র তখনই জিরো হতে পারে যখন লোড আর সোর্সের ইম্পিডেন্স ম্যাচড, সো দেয়ার ইজ নো রিফ্লেকশন। বাট এই কেসটা শুধুমাত্র থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি না। এটা জাস্ট থিওরিটিক্যালি একটা পসিবল কেস, প্র্যাকটিক্যালি না। তো এস প্যারামিটারের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে যে প্রপার্টি হচ্ছে যে ফর এনি ম্যাচড লোড ডায়াগোনাল কম্পোনেন্টস আর জিরো। সো দ্যাট মিনস আই is equal to SJJ is equal to 0। এরকম কেসে সবসময় এটা 0 হয়ে থাকবে। আমি 10 মিনিট পরে সাইন করছি, হ্যাঁ, ক্লাসটা শেষ। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা প্রপার্টিতে যাই, যেই প্রপার্টিটাকে বলা হচ্ছে লসলেস নেটওয়ার্কের জন্য ট্রু। লসলেস নেটওয়ার্কের জন্য আমরা যেই প্রপার্টিতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইউনিটারি প্রপার্টি। ইউনিটারি প্রপার্টি জিনিসটা কি জিনিস? ইউনিটারি প্রপার্টি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এস ট্রান্সপোজ, এস স্টার ট্রান্সপোজ টাইমস এস ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কেউ বলতে পারবে যে এই এস, এই যে এই স্টারটা কি জিনিস, কোথা থেকে আসলো? এনিবডি, কারো মাথায় কিছু আসে? এই স্টারটা কি? কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট, থ্যাংক ইউ। আচ্ছা, সো তার মানে যদি আমি বলে থাকি যে কোনো একজনের লেটস সে S11 টা হচ্ছে ধরো 0.7 30 ডিগ্রি, তাহলে আমার যদি এই S11 এর কমপ্লেক্স কনজুগেট হয়, এটা কত আসবে ভ্যালুটা? minus 30 degree. 0.7 minus 30 degree. minus 30 ডিগ্রি, থ্যাংক ইউ সো মাচ। সো তার মানে আমার ইউনিটারি প্রপার্টিতে আমি এখানে কি দেখাবো? আমি দেখাবো যে আমার কোনো লস নাই। এখন লস নাই মানে কি? লস নাই মানে সোজা কথা হচ্ছে আমার যে পরিমাণ পাওয়ার আসছে, দ্যাট ইজ দ্য পাওয়ার দ্যাট ইজ এন্টারিং will be equal to the power that is leaving, যে পাওয়ারটা বের হয়ে যাচ্ছে সেই পাওয়ারটার সমান। সো এখন আমি যদি ওইভাবে চিন্তা করে থাকি, তাহলে আমরা যদি আমাদের ওই টু পোর্ট নেটওয়ার্কের ওই ছবিটাতে যাই যেখানে A1 A2 B1 B2 ছিল, বহু দূরে ছবি, রাইট, এখানে আমরা যদি এই ছবিটাতে যাই তাহলে আমি বলতে পারি যে আমার পাওয়ার যেগুলো এন্টারিং ছিল সেগুলো ছিল A1 আর A2। সো আমি বলতে পারি ইন টার্মস অফ, যদি পাওয়ার বলি, লেটস সে তোমার A1 A2 B1 B2 হচ্ছে আরএমএস ভোল্টেজ, তাহলে আমি এখানে বলতে পারবো না যে আরএমএস ভোল্টেজকে যদি আমি পাওয়ারের হিসেবে নিই তাহলে A1 স্কোয়ার, এটা হচ্ছে A1 দিয়ে এন্টারিং পাওয়ার, আর A2 স্কোয়ার, এটা হচ্ছে A2 দিয়ে এন্টারিং পাওয়ার, দে আর ইকুয়াল to the power that is leaving, that is B1 square plus B2 square। কথা কি বোঝাতে পারছি? সো এই ক্রাইটেরিয়া থেকে আমি অ্যাকচুয়ালি লসলেস নেটওয়ার্কের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে পাওয়ার দ্যাট ইজ এন্টারিং will be equal to the power which is leaving। সো এই ওই ক্রাইটেরিয়ার জন্য আমি পাওয়ারের এই ইকুয়েশন আনতে পারি যে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার ইকুয়াল টু B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার, এবং সেখান থেকে আমি যদি সামনে যাই আরো, আমি এই ইউনিটারি প্রপার্টির এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো। এই যে এস ম্যাট্রিক্সের এই ফর্মুলাটা আমি ডিরাইভ করতে পারবো। কিভাবে ডিরাইভ করব একটু যাই। So let's say এই ফর্মুলাটা যদি আমাকে আনতে হয়,
আমাকে যদি এই ইউনিটারি প্রপার্টির এই ফর্মুলাটাতে আমাকে আনতে যেতে হয়, সো আমাকে তাহলে লিখতে হবে হচ্ছে যে এই b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার এর কথাটা যদি আমাকে লিখতে হয়, আমি যদি আবার আমার ওই পুরানো ইকুয়েশনটাতে চলে যাই, যেখানে আমার b1 b2 ইজ ইকুয়াল টু ছিল ওই s11 s12 s21 s22 এবং সাথে a1 a2, এই ইকুয়েশনটাতে যদি আমি চলে যাই, আমাকে একটু মনে করার চেষ্টা করি, আমরা যদি b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার লিখতে চাই, অ্যাকচুয়ালি b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার মানে হচ্ছে b1 স্টার b1 প্লাস b2 স্টার b2, রাইট? বুঝতে পারছি আমরা এই কথাটা, বিকজ আমরা পাওয়ার নিচ্ছি, সো আমাদের ওই ফেজটাকে বাদ দিয়ে যেতে হবে। পাওয়ার নাও মানে হচ্ছে আমি জাস্ট স্কয়ার কনসিডার করছি, সো সেই কারণে আমাকে এই কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ইকুয়েশনটাকে যদি আমি ম্যাট্রিক্সের ফর্মে লিখতে চাই, তাহলে আমাকে যেটা লিখতে হবে b1 স্টার b2 স্টার b1 b2, তাই তো? এটাই কিন্তু বেসিক্যালি আমার এই b1 স্কয়ার প্লাস b2 স্কয়ারের সমান। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমি এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে এই b1 স্টার b2 স্টারকে যদি আমি একটা জেনারেল টার্মে বলি, দ্যাট ইজ b স্টার, এবং এটা ট্রান্সপোজ, বিকজ b স্টার তো নরমাল আমরা b1 b2 রো দুইটা রোতে লিখি, এখানে আমরা একই রোতে দুইটা কলামে লিখছি, সো b1 স্টারের ট্রান্সপোজ ইনটু, মানে বি স্টারের ট্রান্সপোজ ইনটু বি হচ্ছে বেসিক্যালি আমার বি স্কয়ার। কথা কি বোঝাতে পারছি? সো একইভাবে আমার যদি একটা লসলেস নেটওয়ার্ক হতে হয়, যেখানে আমরা বি স্কয়ার আর এ স্কয়ার বলছিলাম, তাহলে এটা যদি বি স্কয়ার হয়ে থাকে, এ স্কয়ার হচ্ছে এ স্টারের ট্রান্সপোজ এন্ড এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার, রাইট? সো তাহলে আমি যদি এখন বলি যে আমার এটা একটা লসলেস নেটওয়ার্ক, যেখানে আমার টোটাল বি স্কয়ার আর এ স্কয়ার সমান, তাহলে আমাকে বলতে হবে আসলে যে বি স্টারের ট্রান্সপোজ এন্ড বি এর প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এ স্টারের ট্রান্সপোজ এন্ড এ এর প্রোডাক্ট। ওকে, এবং সিন্স আমরা জানি এই ফর্মুলাটা যে এস ম্যাট্রিক্স এর টার্মসে, সিন্স আমরা এই জিনিসটা জানি যে বি ইজ বেসিক্যালি আমার ফুল, যদি আমি জেনারেল হতে লিখি এস এর সমান, তাহলে আমি ট্রান্সপোজের জন্য এই কথাটা লিখতে পারবো এ এর ট্রান্সপোজের সমান। এইটা যদি হয়ে থাকে তাহলে আমি স্টারের কেসেও কিন্তু এই কথাটা ট্রু, বি স্টারের ট্রান্সপোজ আমার এস স্টারের ট্রান্সপোজের সমান এবং এ স্টারের ট্রান্সপোজের সমান। সো ফাইনালি আমি যদি এই জিনিসটাকে এভাবে দিয়ে দেই যে যেখানে আমার একটু আগে আমার যেই ইকুয়েশনে আমরা বলে এসেছিলাম যে বি স্টারের ট্রান্সপোজ ইনটু বি ইজ ইকুয়াল টু এ স্টারের ট্রান্সপোজ ইনটু এ, ঠিক এইখানে বি স্টারের ট্রান্সপোজের জায়গায় আমি জাস্ট এই ভ্যালুটাকে পুট করে দিচ্ছি। সো আমার এই বি স্টারের ট্রান্সপোজের জায়গায় আমার চলে আসছে হচ্ছে বেসিক্যালি এস, সরি, আমার চলে আসছে এস স্টার ট্রান্সপোজ ইনটু এ স্টার ট্রান্সপোজ, আর বি আর এর জায়গায় আমার চলে আসছে এই যে এখানে আমরা একটু আগেই করে এসেছি যে বি ইকুয়াল টু এস আর এ, সো আমার বি এর জায়গায় আমার এখানে চলে আসছে এস, এখানে এসে যাচ্ছে এ, which is equal to A star transpose and A.
সো ফাইনালি আমি যদি এখন এই সবগুলাকে এদিকে নিয়ে আসতে চাই, আমার আসছে হচ্ছে দুই দিকেই আমার এ স্টার ট্রান্সপোজ আছে, এখানেও এ স্টার ট্রান্সপোজ আছে, এখানেও এ স্টার ট্রান্সপোজ আছে। সো আমি যদি এটাকে কমন নিয়ে নেই তাহলে আমার চলে আসবে এস স্টার ট্রান্সপোজ এস। আমার এও দুই দিকে আছে, এখানেও আছে, এখানেও আছে। সো আমি এ স্টার ট্রান্সপোজের সাথে সাথে এ কেও যদি কমন নেই তাহলে আমার আসবে এ স্টার ট্রান্সপোজ এস মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস 0। যেহেতু আমার এ ইজ দ্য ইনপুট, সো এ ক্যান নট বি 0, আমাকে কি হতে হবে, এই পার্টটাই 0 হতে হবে। তার মানে আমার এস ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং এর প্রোডাক্ট মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0, বা আমি বলে দিতে পারি এস ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু এস ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে ফর্মুলাটাতে আসলাম, কোনো টু পোর্ট বা কোনো এন পোর্ট ডিভাইসের জন্য যদি এইটা ট্রু হয়ে থাকে, দ্যাট মিনস ওই ডিভাইসটা হয়ে যাবে লসলেস। তার মানে একটা লসলেস ডিভাইস হওয়ার জন্য এস ম্যাট্রিক্সের ক্রাইটেরিয়া হচ্ছে এস স্টার ট্রান্সপোজ টাইমস এস ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারো কি কোনো সমস্যা আছে? 11:30 ক্লাস, ওকে ফাইন। তাহলে আমি আজকে এখানে ছেড়ে দিচ্ছি। এই যে ফর্মুলাটা করলাম, এটার থেকে আর কি কি আসতে পারে ইস্যুস, সেটা ইনশাআল্লাহ কালকে 10টার সময় আমরা কথা বলবো। ম্যাম একটা ছোট্ট কোশ্চেন ছিল ম্যাম। বলো বলো বলো, অবশ্যই। ম্যাম হচ্ছে যে আমরা ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান ধরার ক্ষেত্রে a1 স্কয়ার নিলাম কেন, মানে স্কয়ার করার প্রথমেই বললাম যে a1 a2 b1 b2 এই সবগুলাকে আমি ধরে নিচ্ছি আরএমএস ভোল্টেজ। ওকে, সো তুমি যদি আরএমএস ভোল্টেজ নাও, পাওয়ার কি, ভোল্টেজ স্কয়ার ভি স্কয়ার বাই আর না? জি ম্যাম, হ্যাঁ। সো তোমার দুই দিকেই যদি তোমার লোড সমান থাকে, তার মানে আর যদি সমান থাকে তাহলে আরটা বার হয়ে যাবে, শুধু ভি স্কয়ার গুলা থাকবে। কথা বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি কি একটু রোল কল করে নিতে পারি? আসাদ স্যার কি এসে গেছেন? আসুক আর না আসুক, রোল কল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? সো করেই নেই। ম্যাম আজকে মেবি ম্যাম সবাই আসছে ম্যাম, 20 জন 21 জন যেহেতু। 21 জন তো আমাকে নিয়ে 21 জন তোমাদের এই জি ম্যাম, ক্লাসে? আমাদের তো ম্যাম 20 জন এই ক্লাসে আজকে। ওকে, এই ক্লাসে 20 জন। জি ম্যাম। ওকে, তাহলে তো কোনো চিন্তা নাই। আদ্রিতা, আনোয়ার, অভিজিৎ দে, ফয়জুল রাকিব, আছি, নাম বলছি। আছি ম্যাম, আছি। মালিশা নাম প্রেজেন্ট ম্যাম। মার্জিয়া সুলতানা Present, please. Ma'am, present, please. মামুন শেখ, Yes, ma'am. আমিনুল হক চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। মোর্শেদ আলম। Yes, ma'am. মোর্শেদ আলম, তুমি কোথা থেকে ঢুকতেছো যে একবার আসো, একবার যাও। Ma'am, disconnect হয়ে যাচ্ছে নেট। হ্যাঁ, শাফকাত হোসেন, জারিফ হোসেন, প্রেজেন্ট ম্যাম। পূজা রায়, Present, ma'am. প্রমিত বসাক, Present, ma'am. রাকিবুল হাসান শাওন, Yes, ma'am. শাহমাদ মুস্তাফি। ইয়েস ম্যাম। কি অবস্থা তোমাদের, নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? তমস্তি আর শাহমাদ মুস্তাফি। ম্যাম কালকে কি শেষ হয়ে গেছিল? তোমাদের সাইফুজ্জামান। Yes, ma'am. শ্রীমান বিধান। প্রেজেন্ট ম্যাম। দোহাউদ্দিন। Yes, ma'am. তানজির আলী। Yes, ma'am. তমশ্রী, টেস্ট করাইছো? শেষ হয়েছে? ম্যাম এখনো রিপোর্ট আসেনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম।